আবু সাইদ সহ রংপুরে ৩ জনকে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। ভাগ্নি টিউলিপের সহায়তায় রূপপুর প্রকল্প থেকে $500 কোটি কমিশন নেয়ার অভিযোগ। পুলিশ নির্বাচন কমিশন সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে স্বৈরাচার। সংস্কারের পরই নির্বাচন, বিদেশি কূটনীতিকদের প্রধান উপদেষ্টার ব্রিফিং। আইনশৃঙ্খলা নিশ্চিত করা ও দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দেয়াকে মূল কাজ হিসেবে মনে করছি আমরা। বিশেষ করে দুর্নীতিমুক্ত সমাজ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতেও কাজ করবে আমাদের সরকার। বিদ্যুতের দাম না বাড়ানোর চেষ্টায় জ্বালানি উপদেষ্টা, বিচার বিশ্লেষণ করে রেন্টাল কুইকের ব্যাপারে নেওয়া হবে সিদ্ধান্ত। ইলেকট্রিসিটি নো পেতে যাওয়া হয় এবং সেই অনুযায়ী যদি প্রাইসিং গুলোকে রাখা হয়, আমাদের ধারণা যে এটি বড় রকমের কোনো চ্যালেঞ্জে ফেলবে না। সাধারণভাবে এনার্জি এর আওতায় এটাকে বাইরে রাখা হয়, বাট এগেইন এটা যদি প্রশ্ন ওঠে তাহলে আমরা এটা দেখব। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত রিয়াজ ইমনের জানাজায় কাঁদলেন সমন্বয়করা। হলে সুষ্ঠু সিট বন্টন ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি শিক্ষার্থীদের। সাংবাদিক সাগর রুনি দম্পতি হত্যার বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করা হবে জানালেন তথ্য উপদেষ্টা। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি, ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার সহ 17 জনের নামে মামলা হয়েছে। এছাড়াও পুলিশ ও সাবেক সরকার দলীয় নেতাকর্মীদের গোলাগুলিতে নিহত ফল ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজ হত্যার অভিযোগে 21 জন এবং কর্মজীবী আব্দুল্লাহ তাহির হত্যা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। সবকটি মামলা নথিভুক্ত করে পুলিশকে তদন্তের নির্দেশনা দিয়েছেন আদালত। কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদ। মৃত্যুর 1 মাস পর হলো মামলা। বেলা 11:15টায় রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ বাবুর আদালতে মামলা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। সেখানে তাজহাট থানার এএসআই সৈয়দ আমির আলীকে প্রধান আসামি করা হয়। 16 জুলাই ওই হত্যার ঘটনায় সাবেক আইজিপি, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ছাত্রলীগ সভাপতি সহ 17 জনকে অভিযুক্ত করা হয়েছে। আদালত মামলাটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দেন। কোনো সংগঠন নয়, আমরা যে পরিবার থেকে মামলা করছি বাদী হওয়া এবং ছাত্রদের সহযোগিতা নিয়ে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এই মামলাটি যত দ্রুত সম্ভব বিচার কার্য নিষ্পত্তি করার জন্য আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন। একই আদালতে বেলা 12টার দিকে মামলা করেন 19 জুলাই নিহত ফল বিক্রেতা মিরাজুল ইসলাম মিরাজের মা আম্বিয়া খাতুন। মামলায় অভিযোগ, পুলিশ ও তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের গুলিতে নিহত হন মিরাজ। ওই মামলায় মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উৎপল কুমার পালকে প্রধান আসামি করা হয়। সাথে 6 জন পুলিশ কর্মকর্তা ও 7 জন সিটি কাউন্সিলর সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযুক্ত করা হয়েছে। 21 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় 1 নম্বর আসামি একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উৎপল কুমার সরকার। এরপর বেলা 12:30টায় একই আদালতে তৃতীয় মামলাটি হয়। 19 জুলাই গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে মামলা করেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। এছাড়াও আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, 6 পুলিশ কর্মকর্তা, সাবেক এমপি সহ আওয়ামী লীগের 40 জনকে আসামির তালিকায় যুক্ত করা হয়েছে। স্বৈরাচার এবং অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় যারা ব্যক্তি রংপুর সিটি কর্পোরেশনকে নিয়ন্ত্রণ করেন এবং মূলত তাদের পরিকল্পনায় এবং যাদের প্রত্যক্ষ মদদে এই ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর পুলিশ গুলিবর্ষণ করেছিল। মামলাগুলো তদন্তের জন্য তাজহাট ও কোতোয়ালি থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।
সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে $500 কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে এই টাকা বের করে নেওয়া হয়, যাতে মধ্যস্থতা করেছেন শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের দুর্নীতি প্রচার করা ওই সাইটের দাবি, মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা পরিবারকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটম। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সরকারি হিসাবে খরচ ধরা হয় 1,14,000 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার সংস্থা রোসাটম। মোট অর্থের বেশিরভাগই আসছে রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে। 2013 সালে উদ্বোধন হওয়া আলোচিত এই প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্প নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইট। তাদের প্রতিবেদনে অভিযোগ করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রোসাটমের সহায়তায় প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছে। ডলারের অঙ্কে তা 500 কোটি। আর এতে মধ্যস্থতায় ছিলেন শেখ রেহানার মেয়ে, যুক্তরাজ্য সরকারের ইকোনমি সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের রিপোর্ট অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রোসাটমের কাছ থেকে কেনা হয়েছে সোভিয়েত যুগের চুল্লি। প্রকল্পটির নির্মাণ খরচ প্রয়োজনের অনেক বাড়িয়ে ধরা হয়েছে $1,265 কোটি। এই অতিরিক্ত ব্যয় দেখিয়েই রাশিয়ার সহায়তায় প্রকল্পটি থেকে অর্থ আত্মসাৎ করেছে হাসিনা পরিবার। বলা হচ্ছে, রোসাটমের সহযোগিতায় মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংকের মাধ্যমে এসব অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে 2013 সালে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় বাংলাদেশ রাশিয়ার মধ্যে $1 বিলিয়ন বিতর্কিত অস্ত্র চুক্তি হয়েছে বলেও দাবি করা হয়। খালাকে সুবিধা পাইয়ে দেওয়ার এসব কাজ বিনামূল্যে করেননি ব্রিটিশ এমপি, এমনটি উল্লেখ করে লেখা হয়েছে। পাচার করা অর্থে 30 ভাগ পান টিউলিপ, তার মা শেখ রেহানা সহ পরিবারের কয়েকজন সদস্য। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ও টিউলিপের চাচা তারিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন প্রচ্ছায়া লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানির কথা উল্লেখ রয়েছে। এই কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ তুলেছে গ্লোবাল ডিফেন্স কর্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নিরাপত্তাজনিত কারণে 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আইএসপিআর। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এরই মধ্যে 615 জন স্ব-উদ্যোগে সেনানিবাস ছেড়ে গেছেন বলেও জানানো হয়েছে। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আইএসপিআর। সেখানে বলা হয়, আন্দোলন চলাকালে প্রাণ রক্ষার্থে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার এবং 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। এছাড়া সেনানিবাসের নিরাপত্তা দেওয়া হয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন এবং কয়েকজনের পরিবারের 51 জন সদস্য। আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্যে এ পর্যন্ত 4 জনকে তাদের বিরুদ্ধে হওয়া অভিযোগ ও মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আশ্রয়প্রাপ্ত 3 জন তাদের পরিবারের সদস্য সহ মোট 7 জন সেনানিবাসে অবস্থান করছে। এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথমবার ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ও দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দেয়াই তার সরকারের মূল কাজ। জুলাই হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্ত দলকে স্বাগতও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে ঢাকায় নিযুক্ত বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রথম বৈঠক। যোগ দেন প্রায় 67টি মিশন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রধান ও প্রতিনিধি দল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেলা 11টায় শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের পৌনে 2 ঘন্টা পর শুরু হয় আনুষ্ঠানিক ব্রিফিং। এজন্য দুঃখ প্রকাশ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানান।
I hope we can all make it. দায়িত্বে এসে প্রথমবারের মতো আপনাদের সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। আমার জন্য শুভকামনা জানাবেন। আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই। Lot of potential. পরে আনুষ্ঠানিক বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নতুন যুগ শুরুর কথা জানিয়ে বলেন, তরুণ সহ সমাজের সকল নাগরিকদের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে চায় তার সরকার। Many hundreds of students have already lost. নতুন যুগ শুরু হয়েছে, তরুণ সহ সমাজের সকলের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। আইনশৃঙ্খলা নিশ্চিত করা ও দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দেয়াকে মূল কাজ হিসেবে মনে করছি আমরা। বিশেষ করে দুর্নীতিমুক্ত সমাজ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতেও কাজ করবে আমাদের সরকার। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী মনোভাবের মাধ্যমে বিচার বিভাগ, গণতন্ত্র হরণ, ভোটাধিকার খর্ব করা সহ নানাভাবে ক্ষমতার অপব্যবহার করেছে। এছাড়া জুলাই হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা ডিক্টেটরশিপ destroyed every institution of the country. শিক্ষার্থীরা গণতন্ত্রের জন্য তাদের জীবন দিয়েছেন। যারা আহত হয়ে আছেন তাদের অবস্থাও ভালো না। জুলাই হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করব আমরা। পরে বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী দেশ সংস্কার চলছে বলে কূটনীতিকদের জানিয়েছেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনেও জোর দিয়েছেন বক্তব্যে। হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদেরকে রেসপেক্ট জানিয়েছেন, তাদেরকে হোমেজ হি পেইড হিজ হোমেজ। উনি বলেছেন যে এই ভ্যালিয়েন্ট স্টুডেন্টদের কারণে এবং স্টুডেন্টদের যে ডেমোক্রেটিক যে অ্যাসপিরেশন, তারা যে বাংলাদেশকে চায়, সেটা উনি ফুলফিল করার চেষ্টা করবেন। ডক্টর ইউনূস বলেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের করা সকল প্রতিশ্রুতি রক্ষা করবে বর্তমান সরকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নতুন করে বিদ্যুতের দাম বাড়াতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার। প্রয়োজন হলে সব পক্ষের সাথে আলোচনা করে গণশুনানি করে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফজলুল কবির খান। সন্ধ্যায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে তার সরকার। বাড়ানো হবে গ্রাহক সেবা, অর্থ সাশ্রয় করে আগামীতে বিদ্যুৎ কিনবে সরকার। এছাড়া গ্যাস সংকট সমাধানে টাইমলাইন বেঁধে দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। বলেন, কুইক রেন্টালের বিষয়ে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। জনপ্রত্যাশাই এই সরকারের মূল ভিত্তি উল্লেখ করে উপদেষ্টা বলেন, জ্বালানি খাতের দেশি বিদেশি চুক্তিগুলো রিভিউ করা হচ্ছে। ঘন ঘন মূল্য বৃদ্ধি, এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এবং ওই যে সরকার যে একটা ক্ষমতা নিচ্ছে যে বিআরসি লাগবে না, সরকার ইচ্ছে বলে নিজেরাও করতে পারবে। এই ধারা ব্যবহার করে আপাতত কোনো হবে না। যদি কোনো কিছু মূল্যবৃদ্ধি আপাতত করতে হয়, তাহলে ওই যে বিআরসির যে বিধান আছে সেই বিধান অনুযায়ী ওই যে স্টেক হোল্ডার্স কনসালটেশন, মানে সবার থেকে জেনে শুনে করতে হবে। কুইক রেন্টাল বন্ধ করে দিলেও দেশে বিদ্যুৎ সংকট হবে না, এমন অভিমত সিপিডির। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিষয়ে নো ইলেকট্রিসিটি নো পে পলিসি নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বলেছে, এতে করে ভর্তুকি, চাপ ও সরকারের ব্যয় কমবে। গ্রাহক পর্যায়ে বাড়াতে হবে না বিদ্যুতের দামও। অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে বিদ্যুৎ খাতের সকল বিতর্কিত আইন সংশোধন ও বাতিলের পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারে প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে বিগত সরকারের নানা অনিয়মিত চিত্র তুলে ধরা হয়। এই অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে 100 দিনের বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছে সংস্থাটি। সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীল যে পরিস্থিতি, তার যদি এককভাবে কোনো একটি খাতকে দায়ী করা যায়, তাহলে সেটা হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে বিভিন্ন রকমের যে অনিয়ম হয়েছে। এতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন আইন সংশোধন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে আন্তর্জাতিক ফার্ম দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অডিট রিপোর্ট পুনর্মূল্যায়নের। বিআরসি যদি তার
পূর্ণাঙ্গভাবে তার আগের জায়গাতে ফেরত যায় এবং তার আগের যে কমিশনের যে স্কোপ অফ ওয়ার্ক রয়েছে সেটি যদি তার থাকে, এটি দিয়েই তার পক্ষে এই সেক্টরের অনেক ধরনের ম্যাল গভর্নেন্স, ইনস্টিটিউশনাল ইনএফিসিয়েন্সি এবং স্ট্রিমলাইন করা, সিস্টেম ডেভেলপ করা, স্ট্যান্ডার্ডাইজেশন হেল্প করা, এগুলো তার পক্ষে করা সম্ভব হবে। সিবিডি বলছে চলতি বাজেটে 40,000 কোটি টাকা বরাদ্দ আছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে, যার বড় অংশ ব্যয়ের পরিকল্পনা ছিল ভর্তুকিতে, আর এই টাকা সংস্থান করা হতো বিদ্যুতের দাম বাড়িয়ে। কিন্তু এই পরিকল্পনার বিরোধিতা করছে সংস্থাটি, বলছে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছাড়াই বর্তমান উৎপাদন দিয়ে 2030 সাল পর্যন্ত দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব। প্রিপেড মিটার গ্রাহকদের ভোগান্তি কমাতে এর প্রাইসিং নতুন করে পর্যালোচনার তাগিদ দেন গবেষণা পরিচালক। কুইক রেন্টাল এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুততর সময়ে অবসান দরকার। কন্ট্রাক্টগুলো যদি রিভিউ করা হয় এবং করে যদি নো ইলেকট্রিসিটি নো পেতে যাওয়া হয় এবং সেই অনুযায়ী যদি প্রাইসিংগুলোকে রাখা হয়, আমাদের ধারণা যে এটি বড় রকমের কোনো চ্যালেঞ্জে ফেলবে না। এ সময় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের পরামর্শ দিয়েছে সিপিডি। আন্তর্জাতিক অংশীদারিত্ব বা চুক্তির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ সংস্থাটির। আমাদের ভয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি সহযোগিতা যেন আবার এলএনজিকে প্রমোট করার জন্য নতুন আরেকটা চাপ যেন আমার উপর না তৈরি হয়। ভারতের সঙ্গে আমাদের জ্বালানি সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে কিছু আনসার্টেনিটি, অনিশ্চয়তা রয়েছে, তবে সেটি কতটুকু অনিশ্চয়তার ভিতরে থাকবে বা কতটুকু সামনের দিকে যাবে এটি নির্ভর করছে আগামী দিনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কিভাবে উত্তরণ ঘটে তার উপরে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বালানি নীতি যেন পরিবর্তন না হয় তা নিশ্চিতে কঠোর আইন করার পরামর্শ সিপিডির। প্রাতিষ্ঠানিক কাঠামো সে অনুযায়ী ডিসেন্ট্রালাইজ করার দরকার হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। অশ্রুসিক্ত নয়নে রাজপথের দুই সাহসী যোদ্ধাকে চিরবিদায় জানিয়েছে ছাত্র সমাজ। দুপুরে শহীদ মিনারে শহীদ রিয়াজ ও ইমনের জানাজায় অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নেন তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকল শিক্ষার্থীর পরিবারের দায়িত্ব সরকার বহন করবে। শিক্ষার্থীদের বুকের ওপর যারা গুলি করেছে, মানবতাবিরোধী অপরাধ হিসেবে তাদের সকলের বিচার নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তারা। বরিশালের মুলাদি সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ 4 আগস্ট ধানমন্ডির জিগাতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন তিনি। রিয়াজকে তাৎক্ষণিক নিয়ে যাওয়া হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন রিয়াজ। রিয়াজের গুলিবিদ্ধ হবার দিনই টাঙ্গাইলের মির্জাপুরে গুলিবিদ্ধ হন ভুয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমন মিয়া। 14 দিন মৃত্যুর সাথে লড়াই করে রবিবার সকালে মৃত্যুর কাছে হার মানেন এই শিক্ষার্থী। রবিবার দুপুরে রাজপথের এই দুই যোদ্ধার মরদেহ আনা হয় শহীদ মিনারে। রিয়াজ ও ইমনের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যাবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রিয়াজ ভাই, ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে। যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে। মানবতা বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে ভাই হয়ে, সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে। যে কোনো সময় শুধু আমাদের একবার মনে করবেন, আমরা অবশ্যই সর্বোচ্চ যত দ্রুততম সময় আপনাদের কাছে পৌঁছাতে পারি আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করব। পরে শুরু হয় জানাজা। অশ্রুসিক্ত নয়নে রাজপথের বীর যোদ্ধাকে বিদায় জানান শিক্ষার্থীরা। জানাজার পর মোনাজাতে শহীদদের আত্মার শান্তি কামনার পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধি কামনা করা হয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে খুললেও বেশিরভাগ প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে শূন্যতার কারণে এই স্থবিরতা দেখা দিয়েছে। এদিন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। কিছু শিক্ষার্থী হলে উঠলেও সেখানে প্রশাসনিক ব্যবস্থাপনা নেই। শিক্ষার্থীরা বলছেন, শীর্ষ পদে নিয়োগ হলে হলের সুষ্ঠু সিট বন্টন আর ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত করা না হলে ফিরবে না শিক্ষার পরিবেশ।
অনেকদিন পর ক্যাম্পাসের প্রিয় আঙিনায় বন্ধুদের সঙ্গে এরই মধ্যে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছেন তাদেরই পদচারণা কলাভবনের সামনে। বেশিরভাগ শিক্ষার্থী এখনও ফেরেননি ক্যাম্পাসে। শিক্ষা কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো এখনও শুরু করেনি কার্যক্রম, তাই এখনও তালাবদ্ধ ক্লাসরুমগুলো। আলটিমেটলি এখনো কোনো ক্লাস শুরু হয়নি আমাদের ডিপার্টমেন্টে বা ঢাবিতে। প্রায় 7টা হলে প্রভোস্ট নেই, আমাদের প্রক্টর বডি নেই, ভিসি নেই, সেজন্য এখনো ক্লাস শুরু হয়নি, ক্লাস শুরুর কোনো প্রক্রিয়া হয়নি। হলগুলো এখনও অনেকটাই ফাঁকা। শিক্ষার্থীদের দাবি হল প্রশাসন এখন থেকে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সিট বরাদ্দ দিক। হলে আর কোনো দখলদারিত্ব আর গণরুম না থাকুক। ক্যাম্পাসে সবার সমান অধিকার প্রতিষ্ঠিত হোক। ডাকসু ব্যতীত কোনো রাজনৈতিক সংগঠন থাকতে পারবে না। যারা এই সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল শুধু তাদেরকে আমরা বয়কট করেছি। যেসব অনিয়ম চলছে বা অরাজকতা চলছে সেগুলো ছেড়ে একদম বৈষম্যহীন আর মানবিক একটা ক্যাম্পাস চাই। কলেজ খোলার প্রথম দিনে হলে ওঠা নিয়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিবাদে জড়ায় শিক্ষার্থীরা। এক পক্ষের দাবি রাজনৈতিকভাবে যারা হলে উঠেছিলেন তাদের আর না ফেরানো হোক, আরেক পক্ষের দাবি ঢালাওভাবে সবার হলে ওঠা বন্ধ না করে যারা নিয়মিত শিক্ষার্থী তাদের হলে সিট বরাদ্দ দেয়া হোক। কলেজ কর্তৃপক্ষ সব পক্ষের মত নিয়ে হল বহিরাগত মুক্ত করার ঘোষণা দিয়েছে। হোস্টেল খুলে দিয়েছি আমরা, লিগেলি যারা উঠেছে তারা আছে। ওরাই দৌড়ে এসে বললো, আপা ওদের ক্ষেত্রে যে ধরছেন টাকাটা, ওরা তো অলরেডি প্রভাতীদের 1 বছরের টাকা দিয়ে রাখছে। শোনার সাথে সাথে আমরা বলছি যে আমরা তাহলে এটা উইথড্র করো। ইডেন মহিলা কলেজে ছাত্র শিক্ষক রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে। দুপুরে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা নেয় শিক্ষার্থীরা। এদিকে 40টি বিশ্ববিদ্যালয় এখন অভিভাবক শূন্য। দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবসে সেগুলো দ্রুত পূরণ করার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। যোগ্যতার মানকাঠি হলো যে তাকে তো ওটা প্রশাসনিক দক্ষতাও থাকতে হবে, আবার শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। এখানেই আমাদের এতদিন ধরে বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। দখল চলে গেল, আবার দখল হবে, সেটার মধ্যবর্তী সময় আমরা অন্তত চেষ্টা করব। সেজন্য সবাই সহযোগিতা দরকার। উপদেষ্টা জানান নতুন শিক্ষাক্রম পরিবর্তন করে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে, কিন্তু এরই মধ্যে নতুন পাঠ্যক্রমে ঢুকে পড়া শিক্ষার্থীদের বেপাকে ফেলা যাবে না। অন্যান্য দেশে যেভাবে চলে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিক সাগর রুনি দম্পতি হত্যার বিচার দ্রুততম সময় নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি জানিয়েছেন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা আছে সরকারের। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের পাশাপাশি নাহিদ ইসলাম দায়িত্ব পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের। প্রথম দিন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকে গণ আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর তথ্য উপদেষ্টা দুর্নীতি ও স্বজনপ্রীতি নিয়ে সতর্ক করেন কর্মকর্তাদের। বলেন স্যার না ডেকে তাকে সন্তান হিসেবে দেখার জন্য। আমাকে স্যার ভাবার দরকার নেই, স্যার বলারও দরকার নেই, আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যে সংকট ছিল তা যেন আর ফিরে না আসে সেজন্য কাজ করবে তথ্য মন্ত্রণালয়। কারণ গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায়। তো আমরা যদি গণতন্ত্র চাই, আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। উপদেষ্টা জানান স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এ নিয়ে আলোচনা করা হবে। এ সময় তিনি জানান সাগর রুনি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করা হবে। সাগর রুনি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম, এবং আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদনগুলা পিছানো হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাচ্ছি। এটা নিয়ে আর কোনো ধরনের আমরা প্রহসন, এটা নিয়ে আর কোনো ধরনের টালবাহানা চাচ্ছি না। বিশেষ কারণ ছাড়া বিটিভিতে তার ছবি প্রচার না করার অনুরোধও করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে, নীতিমালা ভঙ্গ না করলে আটকে থাকা চলচ্চিত্র দ্রুততম সময়ে প্রচারের ব্যবস্থাও করবেন। সাইবার সিটি একটাও আমরা এটা নিয়ে পুনর্বিবেচনা করব। এটা আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আমাদের অনেকগুলো চলচ্চিত্র বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার
দোষরদের বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে লুটেরা ও পাচারকারীদের গ্রেফতার ও তাদের বাসায় তল্লাশি চালানোর দাবিও জানিয়েছেন জয়নুল আবেদিন। এদিকে আরেক বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছেন, বিদেশে কোথায় কোন হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসা নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি। দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাম্প্রতিক আন্দোলনে আহতদের দেখতে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি জানান, 700-র বেশি আন্দোলনকারী এই হাসপাতালে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, যাদের অনেকের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। বর্তমানে 11 জন রোগী দুচোখে দেখতে পাচ্ছেন না বলেও জানান ডাক্তার জাহিদ। আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন উল্লেখ করে বিএনপির এই নেতা জানান, শিগগিরই তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে। এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে। এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কারণ ওনার এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল মিনস হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন, অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন, বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি, কাজে এটি হয়তো খুব সহসা হবে। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি নেতারা। সেখানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আনা হয়েছিল। এখন সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। যারা রিমান্ডের নামে 1000 ভোল্টের বাতির নিচে ছিল, তাদের পক্ষ থেকে মোদি আপনাকে বলতে চাই, অবিলম্বে এক্ষণে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। অনতি বিলম্বে বন্দি বিনিময় আছে, শেখ হাসিনাকে দেশে পাঠান। বিএনপির এই নেতা বলেন, হাজার কোটি টাকা লুট করা সংসদ সদস্য ও তাদের দোসরদের এখনও আটক করা হয়নি। তাদের বাসায় বাসায় তল্লাশির দাবিও জানান জয়নুল আবেদিন ফারুক। তাদের কাছে হাজার হাজার কোটি টাকার ডলার এখনো বাসায় আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের বেশ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের সাবেক বর্তমান শীর্ষ কর্মকর্তারাও। যদিও এসব অভিযোগ দীর্ঘদিন দুদকে পড়ে থাকলেও টনক নড়েনি সংস্থাটির। চারদিকে সমালোচনার মুখে হঠাৎ করেই বিগত সরকারের দুর্নীতি নিয়ে তৎপর হয়েছে দুদক। রবিবার সংস্থাটি জানায়, সাবেক মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল, মেয়ে নাফিসা কামাল, সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি এবং ঢাকা 20 আসনের সাবেক এমপি বেনজির আহমেদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। অভিযোগ, 1.5 বছরে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 4.5 লাখের মতো কর্মী মালয়েশিয়ায় পাঠিয়ে অবৈধভাবে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সিন্ডিকেট। দুদক বলছে, মালয়েশিয়ায় জনপ্রতি খরচ ছিল ৭৯,০০০ টাকা, অথচ এই সিন্ডিকেট গ্রামের দরিদ্র নিরীহ মানুষ থেকে আদায় করে 5.5 লাখ টাকা করে। মালয়েশিয়ায় শ্রমবাজার চক্রে ঢুকে রমরমা ব্যবসা সংক্রান্ত অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কর্তৃক অনুসন্ধানের কার্যক্রম শুরু হয়েছে। বছরখানেক আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে 250 বাড়ির সন্ধান মিললেও খুব একটা এগোয়নি সেই তদন্ত। বিষয়টি নিয়ে এবার মাঠে নেমেছে দুদক। যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচার সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আমাদের এখানে পাওয়া যায়। বিরোধী মত দমনে সিদ্ধহস্ত বলে পরিচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এরই মধ্যে হারুনুর রশিদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে BFIU। একই সঙ্গে তদন্ত চলবে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায়। এর সত্যতা পাওয়া গেছে এবং তার ভিত্তিতে আমাদের কমিশন কর্তৃক বিষয়টি অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত দেয়া হয়েছে। সচিব বলেন, দুদক কারো দ্বারা প্রভাবিত নয়, আইন অনুযায়ী কাজ করছে এবং গোয়েন্দা একটা আমাদের উইং রয়েছে, সেখান থেকে কিন্তু এগুলোর কার্যক্রম চলছিল। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণে পণ্য মজুত, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। জানিয়েছেন 1 কোটি পরিবারকে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম স্থগিত থাকলেও শিগগিরই তা চালু হবে। অন্যদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছেন, মুরগি, দুধ, ডিম বিক্রয় ক্ষমতায় আনার চেষ্টা চলছে। দপ্তর বন্টনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বৈঠক করেন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। জানতে চান বাজার নিয়ন্ত্রণ, আমদানি রপ্তানি, খাদ্য সরবরাহ ও উৎপাদন পরিস্থিতি। সে অনুযায়ী কোন ক্ষেত্রে জরুরিভাবে কি করণীয় তা নির্ধারণের নির্দেশ দেন। পেন্ডিং আছে ইমিডিয়েট সেটা আমরা সমাধান মূল্যস্ফীতি থেকে শুরু করে। বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি কেন, কোন কারণে তা জানে সরকার। এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মজুত করা, তারপরে আটকে রাখা, এইগুলি কিন্তু আমি বলছি এটা আপনারা ইসে করেন, আমি যথাযথ যারা আছে তাদের সাথে কথা বলবো। ওটা যেন কোনো কারণে চাঁদাবাজি, একচেটে ব্যবসা বা সেগুলিতে এতে করে লোকের ভোগান্তি শিকার জন্য না করে। নিম্ন আয়ের মানুষদের জন্য স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম স্থগিত রয়েছে। দ্রুত সেটি চালুর চেষ্টা করছে সরকার। এখানে যে সকল স্টেক হোল্ডার্স আছে তারা বিভিন্ন স্তরে নিখোঁজ। হ্যাঁ, সেটা আমরা অল্টারনেটিভ দেখছি এবং আমরা খুব শর্টলি এটা ইনশাআল্লাহ চালু। বাজারকে সিগন্যাল দেওয়া, আপনার যদি টিসিবি থেকে বিক্রি করেন ওই মজুদদার তারা সিগন্যাল পাবে যে বাজারে তো পাওয়া যাচ্ছে, তো ডেফিনেটলি লোকজন বেশি দামে কিনবে না, তখন ওরা বিক্রি করতে বাধ্য হবে বেশি স্টোর, কারণ পেরিশেবল জিনিস তো বেশি দিন স্টোর করে রাখতেও পারবে না। অন্যদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার সাথে গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দের বৈঠকেও দুধ, ডিম, মুরগির দাম ও মান নিয়ে বৈঠক হয়েছে। অনেকগুলো সিন্ডিকেট তৈরি হয়ে থাকে, অনেক মনোপলি ব্যবসা আছে, এগুলো আইডেন্টিফাই করা দরকার। কাজেই উৎপাদকের স্বার্থ যেন রক্ষা হয়, তার স্বার্থ রক্ষা করতে হলে তার উৎপাদন খরচ কমাবার একটা ব্যবস্থা করতে হবে। আমরা নিরাপদ মাছ দিতে পারি কিনা, নিরাপদ ডিম দিতে পারি কিনা, নিরাপদ মাংস দিতে পারি কিনা, এটা আমাদের দেখার একটা অন্যতম প্রধান বিষয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীকে আগামী 10 দিনের মধ্যে সম্পদের হিসেব নেওয়ার তাগিদও দিয়েছে গণ অধিকার পরিষদ। বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 2014 ও 2018 সালের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। 2022 সালে আইন করে দায়মুক্তিও দেওয়া হয়েছিল এই দুই কমিশনকে। এবার সেই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে হাইকোর্টে রিট করেছেন 10 আইনজীবী। রিটে দায়মুক্তি দেয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল চেয়েছেন তারা। 2022 সালে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের আইন করা হয়। এর 9 নম্বর ধারায় বলা হয়েছে, সিইসি ও ইসি নিয়োগের উদ্দেশ্যে রাষ্ট্রপতি কর্তৃক ইতোপূর্বে গঠিত অনুসন্ধান কমিটি ও কমিশনার নিয়োগ বৈধ বলে গণ্য হবে, যার মাধ্যমে মূলত 2014 ও 2018 এর কমিশনকে দায়মুক্তি দেয়া হয়। একই সাথে বলা হয়, এ বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করাও যাবে না। রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে ধারাটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। শিগগিরই আবেদনটির উপর শুনানি হবে। সার্চ কমিটি গঠন করার মাধ্যমে এটি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী হয়নি। এই জন্য 2022 সালে এসে আইন পাশ করে বলা হয়েছে যে তাদের এই অ্যাপয়েন্টমেন্ট কিংবা তাদের এই নিয়োগ নিয়ে পরবর্তীতে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আইনজীবী বলছেন, 9 নম্বর ধারার মাধ্যমে বিচার বিভাগের ক্ষমতা খর্ব করা হয়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। এ ধরনের দায়মুক্তি সম্পূর্ণভাবে অসাংবিধানিক। ক্ষমতার পৃথকীকরণ যে নীতি আছে, এই নীতিতে পার্লামেন্ট এই ধরনের আইন পাশ করতে পারবে না, যে আইন পাশ করলে পরে বিচার বিভাগ অকার্যকর হয়ে যায়। রিটে আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে। আমরা এই রিট পিটিশন আজকে দায়ের করেছি। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। শঙ্কা আর আতঙ্কে দিন কাটছে সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশির পরিবারের। ভিনদেশে বন্দী স্বজনদের মুক্ত করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। আইনজীবীরা বলছেন, আগের সরকার তাদের বিপক্ষে থাকায় এখন কূটনৈতিক প্রচেষ্টাও এগুচ্ছে না খুব একটা। 57 জনের দণ্ডের জন্য আমিরাতের কনসালকে দায় দিচ্ছেন আইনজীবী। কোনো সান্ত্বনাতেই থামানো যাচ্ছে না এই কান্না।
বাবার ছবি আঁকড়ে অঝরে কাঁদছে ছোট শিশু। তার বাবা কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করার পর দুবাইতে এখনও নিখোঁজ। বাচ্চারা প্রতিদিন ওনার বাবাকে খুঁজে কান্না করে প্রতিদিন। আমার স্বামীকে ওনারা কোথায় নিয়ে রাখছেন এখন পর্যন্ত আমার কোনো খোঁজ খবর পাইনি। মেয়ে জামাইয়ের জন্য হাউমাউ করে কাঁদলেন শ্বশুরও। মেয়েকে বিধবা হিসেবে ভাবতেই পারছেন না তিনি। আমার ফ্যামিলিতে মরার মতো কেউ কোথায় কি অবস্থা আছে আমি জানি না। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে অন্যান্য দেশের মতো বিক্ষোভ হয় সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় 57 বাংলাদেশির। ভিনদেশে বন্দী স্বজনদের মুক্ত করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। আইনজীবীরা বলছেন শুধু দুবাইয়ে 57 জনই নয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আটক আছে অনেক বাংলাদেশি। এজন্য দরকার কূটনৈতিক প্রচেষ্টা। এর পিছনে আমাদের তখনকার যে ছিল দায়িত্বপ্রাপ্ত যারা দূতাবাসে ছিলেন তারা এটাকে আরও অ্যাগ্রিভেট করেছেন, কারণ তারা এই ইউএ কর্মকর্তাদেরকে জানিয়েছেন এরা সন্ত্রাসী, এরা স্বাধীনতা বিরোধী। এরই মধ্যে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে মুক্ত করতে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে দরকার অন্তত 57 লাখ টাকা। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যা বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।